শাশুড়ি মার এমন অভিনয় আমি বিশ্বাসই করতে পারলাম না যে উনি অভিনয় করছেন। কি আশ্চর্য মহিলার অভিনয়। নমস্কার বন্ধুরা, আজ আবারও আমার দৈনন্দিন জীবনের ব্লগিংয়ের সাথে তোমাদের সাথে গল্পের মাধ্যমে দেখানো। তাহলে চলো শুরু করি। সবে কলেজ পাশ করলাম, বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে গেল। ছেলে স্কুল মাস্টার, এর থেকে ভালো পাত্র হয়তো আর খুঁজে পাওয়া যাবে না আজকালকার যুগে। তাই তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলাম। যাই হোক, স্বামী শাশুড়ির সাথে কথাবার্তা হলো যে সবাই সিদ্ধান্ত নিল আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। পড়াশোনা, সংসারের যাবতীয় ভার শাশুড়ি মা আমার কাঁধে ঝুলিয়ে দিল। আমি পড়াশোনা করব না সংসার করব। আমি দুদিক সামাল দিয়ে উঠতেই পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তারপর শুরু হয়ে গেল শাশুড়ি মার অত্যাচার। কথায় কথায় আমাকে কথা শোনায়। সবজি রান্না করলে বলে নুন হয়েছে, তেল বেশি দিয়েছি, এদিকটা হয়নি ওদিকটা হয়নি, যাবতীয় কাজ আমাকেই করতে হতো। শাশুড়ি মা পায়ের উপর পা তুলে বসে থাকতো। স্বামী সারাদিন স্কুল থেকে এসে পরিশ্রান্ত হয়ে থাকতো, তাই স্বামীর কানে কিছুই দিতাম না। তবে স্বামী ঠিক বুঝতে পারত, কিছু বলতো না। কেননা মায়ের কষ্ট হবে জেনে সে কিছুই বলতো না, মুখ বুজে সহ্য করত। আর আমাকে সবসময় কিছু বলতে চাইতো, কিন্তু সাহস পেত না। মাকে কিছু বলতো না, তার কারণটা হলো আমার স্বামীর বয়সটা যখন খুব ছোট ছিল, 2-2.5 মাস হবে, তখন সে কিছুই বুঝে না। বুঝের হওয়ার পর থেকেই সে শুধু মায়ের মুখটাই দেখে এসেছে। কারণ আমার শ্বশুর শাশুড়ির মধ্যে ডিভোর্স হয়ে যায়, তাই স্বামী তার বাবার মুখটা এখনও মনে নেই, মনে করার কথাও না। 2-2.5 বছরের বাচ্চা শিশু, সে আর কি বুঝে। বড় হওয়ার পর জানতে পারে বাবা মায়ের সেপারেটের কথা, তাই কখনো মাকে কষ্ট দিয়ে কথা বলতে সে পছন্দ করে না। ছোট থেকেই মাকে কখনো কষ্ট দেয়নি। যাই হোক, সব কিছু বুঝিয়ে শুনে তার কিছু করার নেই। আর আমি এদিকে সংসারের চাপে হাঁপিয়ে উঠেছি, পড়াশোনা করতেই পারছি না। পড়তে গেলেই আমি টায়ার্ড ফিল করছি, সামনে আমার পরীক্ষা। যাই হোক, আমার স্বামী বলছে তার মাকে যে মা, ওর সামনে পরীক্ষা, ওর বাপের বাড়িতে ওকে পাঠিয়ে দাও, ওর শরীরটা বেশি ভালো নেই। অনেক যুদ্ধ করে আমাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যেতে হলো। যাই হোক, বাপের বাড়িতে যাওয়ার পর আমি আর শ্বশুরবাড়ির নাম নিচ্ছি না। ভাবলাম যে সংসারের মধ্যে শাশুড়ি মার এত অত্যাচার দেখেও আমার বরমশাই কিছুই বলে না, সেই সংসারে যাওয়া থেকে না যাওয়াটাই ভালো। হয়তো শাশুড়ি মার এই ব্যবহারের জন্যই আজ শাশুড়ি মা আর শ্বশুরের মধ্যে এই বিচ্ছেদ ঘটেছে। এটা বুঝে আমি আর শ্বশুরবাড়ির নামও নিচ্ছি না। কিছুদিন পর এটা একটা বিরাট আকার ধারণ করলো। বরমশাই ফোন করলো, শাশুড়ি মা ফোন করলো যে আমি যাব কি না, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আমি কি আর যাব না? যদি না যাই তাহলে যেন এটা আলোচনার মাধ্যমে, ডিভোর্সের মাধ্যমে সমস্যাটা সমাধান করা হয়। আমার বাবা মা ওদের বলে দিলেন, আপনারা যা ভালো মনে করবেন তাই হবে। আমার মেয়ে আপনাদের বাড়িতে আসতেই চাইছে না, আপনার ছেলের সাথে সংসার করবে না। তখন আমার বরমশাই কথাটা জানতে পেরে খুবই কষ্ট পেলেন, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তিই ছিল না। স্বামী মুখ ফুটে কিছু বলতো না, মার কষ্ট হবে, কারণ মা অনেক লড়াই করে আমার স্বামীকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। তাই মায়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারে না। কিন্তু আমার স্বামী হয়তো জানে না মা এবং স্ত্রী দুজনের মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে হয়। কিন্তু মা কষ্ট পাবে, তাই কিছুই বলে না। যাই হোক, একটা দিন নির্দিষ্ট করা হয়েছে। আমার শাশুড়ি মা, আমার বরমশাই সবাই এসেছেন আমাদের বাড়িতে।
এখন এখানে কথা হচ্ছে আমার দোষ গুণ নিয়ে সব কিছু চর্চা করা হচ্ছে। আমি মুখ বুজে রইলাম। আমার বাড়ির লোক, শাশুড়ি মা, সবার মধ্যে তর্কাতর্কি হচ্ছে। ভীষণ মাথা ঘুরছে আমার। এরকম পরিস্থিতি কখনো ভাবতে পারিনি আমাকে নিয়েও তৈরি হবে। আমার বরমশাই চুপচাপ বসে আছে, মুখে কোনো শব্দ নেই, মাথা নিচু করে বসে আছে। তখন আমার শাশুড়ি মা আমার মা ও বাবাকে বলছে, দেখুন, সংসারে থাকতে গেলে, সংসার করতে গেলে সংসারে অনেক কিছু হয়, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়, এটাই মেয়েদের ধর্ম। আমরাও শ্বশুরবাড়িতে এসে অনেক কষ্ট করেছি, কই আমরা তো মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই কথাটা শোনা মাত্র আমার বর আর সহ্য করতে পারলেন না, ঠাস করে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে মায়ের দিকে মুখ করে, কখনো যা করেনি আমার স্বামী আজ আমার হয়ে তাই করলেন। মাকে মুখের উপর বলে দিলেন, মা, তুমিও তো পারতে একটু মানিয়ে গুছিয়ে নিতে। সবজিতে যদি নুনটা বেশি হয়, এটাও তো মানিয়ে নিতে পারতে। সবজিতে যদি তেল বেশি দেওয়া হয়, এটাও মানিয়ে নিতে পারতে। বাড়ির কাজকর্ম সব কিছু দুজনে মিলে ভাগ করে নিতে পারতে। ও যখন শুনেছ পরীক্ষা দেবে, সামনে এক্সাম, তুমি পারতে নিজের হাতে সংসারটাকে নিয়ে নিতে। এতদিন তো করেছিলে মা একা হাতে, তাহলে তুমি কেন মানিয়ে নিতে পারোনি? তখন মা ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, নে এই পেপারটা নে, পেপারে সই কর। এর মানে ছেলে বুঝতে পারেনি, আমার বরমশাই বুঝতেই পারেনি। আমার বরমশাই রাগের মাথায় সেই পেপারে সই করে দিলেন। শাশুড়ি মা সেই পেপারটা নিয়ে আমার কাছে আসলেন, আমাকে বললেন, নাও তুমি এখানে একটা সই করো। আমিও বোঝার চেষ্টাও করিনি, কারণ চোখগুলি ঝাপসা হয়ে আসছিল আমার, কারণ বরকে খুব ভালোবাসতাম। পেপারটা কিসের সেটা বুঝতে পারিনি। বরমশাই যখন সাইন করে দিয়েছে, আমিও সাইন করে দিলাম, যা হবার হবে, কিছু করার নেই। তখন আমার শাশুড়ি মা সেই পেপারটাতে দুজনের সাইন নিয়ে ওনার কাছে রেখে দিলেন। আর ছেলেকে গিয়ে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, বাবা, এটাই তো চেয়েছিলাম, এতদিন ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম, কখন আমার খোকা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে। আমার যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম, আমার সাথে ঠিক এইভাবেই অত্যাচার করা হয়েছিল, কিন্তু তোর বাবা কোনো প্রতিবাদ করেনি, কখনো প্রতিবাদ করেনি। মা বাবার কথা মতোই শুনেছে, আমার দিকে চাওয়ার মতো তার সময় হয়নি, আমার কষ্ট বুঝার মতো তার সময় হয়নি। আমি অনেক বোঝাতে চেষ্টা করেছি, তারপরও সে আমার কথা বুঝতে চায়নি, যার ফলে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, তোকে বাবা হারা হতে হলো। তাই আমিও চাই যে আমার ছেলে যেন ওই রকম না হয়। মায়ের কথা শুনে শুনে সে যেন তার অর্ধাঙ্গীকে কষ্ট না দেয়, সেই জন্যই আমি এই ধরনের ব্যবহার করেছি। আমি চেয়েছিলাম যে আমার খোকা অন্তত তার বাবার মতো যেন না হয়, সে যেন সংসারে ব্যালেন্স করে চলতে পারে, সেদিকে আমার নজরটা ছিল। তাই আমি বৌমার সাথে এই রকম ব্যবহার করেছি, যেন তুই মুখ ফুটে প্রতিবাদ করতে পারিস। আজ আমি সার্থক। আমার খোকা আমার স্বামীর মতো হয়নি। আমার খোকা বুঝতে পেরেছে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আমি আজ এখানেই নিজেকে সার্থক মনে করছি। আজ আমি সত্যিকারের মা হতে পেরেছি, আমি আমার ছেলেকে মানুষ করতে পেরেছি, এটাই আমার পাওয়ার। আমি খুব খুশি খোকা। আমি এই কথাটার জন্যই এত দিন ধরে তোর বইয়ের উপরে এই রকম অত্যাচার করেছিলাম, যেন তুই মুখ ফুটে কথা বলতে পারিস, তোর বাবার মতো যেন তুই বোবা হয়ে না থাকিস। তো এইভাবে সবাই মিলেমিশে আমরা আবার এক হয়ে গেলাম। শাশুড়ি মার এইরকম অভিনয় দেখে আমি তো অবাক, এই মানুষটা কিভাবে এতদিন ধরে আমার সাথে অভিনয় করেছিল। দুর্দান্ত অভিনয় ছিল আমার শাশুড়ি মায়ের।
সিনেমার অভিনেত্রীকেও হার মানিয়ে দেবে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না সেই মানুষটাই যে এই মানুষটা। তারপর শাশুড়ি মার সাথে আবার শ্বশুরবাড়িতে গিয়ে সেই একই অবস্থা, মায়ের আদর পেয়ে গেলাম। শাশুড়ি মার আগের মতো ব্যবহার কিছুই আর দেখতে পেলাম না। তখন আমি বুঝতে পারলাম যে না, আমার শাশুড়ি মা সত্যিই একজন ভালো মানুষ। ওনার সেই খারাপ ব্যবহারের পেছনে বিরাট বড় এক রহস্য ছিল। সেই রহস্যের উন্মোচন ঘটিয়েছিল সেদিন। তারপর আমরা আবার সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলাম। এভাবেই আমার গল্পটা সমাপ্তি করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর সবসময় পাশে থেকো। আর তোমাদের গল্প বলার সাথে সাথে কিন্তু আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবে। কমেন্টস করলে আমি উৎসাহ পাবো আর তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।